দর্শক স্বাগত জানাচ্ছি এগ্রি24.tv থেকে আমি নুরুন নাহার অনন্যা। আজ 13তম ইন্টারন্যাশনাল পোলট্রি শো অ্যান্ড সেমিনারের দ্বিতীয় দিন। আজও আমরা চলে এসেছি বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার পূর্বাচলে। চলুন আজকে দ্বিতীয় দিনের মতো মেলাটিকে ঘুরে দেখি। আজকে আমরা সারাদিন মেলায় থাকবো। মেলায় যারা কোম্পানি এসেছে তাদের সাথে কথা বলবো, তাদের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব এবং যারা খামারি এসেছে বা বিভিন্ন ব্যবসায়িক পর্যায়ের লোকজন এসেছে তাদের সাথেও কথা বলে তাদের মেলা সম্পর্কে এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করবো। আসুন দর্শক, এখন আমরা চলে এসেছি প্যারাগন গ্রুপের স্টলে। আমরা এখানেও একটু কথা বলে নেব এবং পোলট্রি সেন্টার সম্পর্কে আরেকটু জেনে নেব। স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি প্যারাগনের ডিরেক্টর হিসেবে আছি। প্যারাগন বর্তমানে বাংলাদেশের পোলট্রি সেক্টরের খুব রাইজিং একটা কোম্পানি, ফাস্টলি রাইজিং কোম্পানি যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি। তো বাংলাদেশের পোলট্রি সেক্টরে যে অন্য যে ছোটো ছোটো কোম্পানিগুলো এখন রাইজ করার চেষ্টা করতেছে, তাদের লিমিটেশনগুলো কী কী, মানে সেক্টরে কী কী লিমিটেশনের কারণে তারা গ্রো করতে পারতেছে না বলে আপনি মনে করেন? তো সেক্টরের সবচেয়ে বড় লিমিটেশন বলবো যে সেক্টরের সম্পর্কে এডুকেশনটা। তো আমরা যত জানতে পারি আমাদের পোলট্রি সেক্টর স্পেশালি টেকনোলজির মাধ্যমে যে নতুন টেকনোলজি পোলট্রি সেক্টরে আসছে, যত দ্রুত জানতে পারবো তত তাড়াতাড়ি সমাধানও আসবে যে সমস্যাগুলো আছে ওঠার জন্য। সো আমি আশা করি এরকম যে WPSA এত সুন্দর একটা সেমিনার এবং কনফারেন্স দিয়েছে, এরকম 2 বছর পর পর আমরা যদি খামারি পর্যায় থেকে সবাইকে অগ্রসর করে তাদেরকে টেনে এইসব সেমিনার এবং কনফারেন্সে নিয়ে আসতে পারি এবং তাদের সাথে এই যে কমিউনিকেশন গ্যাপটা, আমাদের যারা আধুনিক টেকনোলজি নিয়ে কাজ করছে এবং খামারিদের পর্যায়ে গ্যাপটা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, আশা করি সবাই আমরা এই সেক্টরে খুব ভালো করতে পারবো। আচ্ছা, এই শো আর এক্সিবিশনটা তো মূলত মানে সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে যদি আমরা সেটা প্রান্তিক খামারিদের কাছে নিয়ে যেতে পারি। তো আমরা গতকালকেও ছিলাম, আজকেও আছি, কিন্তু আমাদের পর্যবেক্ষণ থেকে যেটা মনে হচ্ছে যে যারা অনেক বড় বড় খামারি অলরেডি আছে বা ডিলার আছে, তাদের উপস্থিতি অনেক বেশি। তো এটা কি আসলে প্রান্তিক খামারি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই, নাকি তারা আসলে এটার গুরুত্ব এখনও উপলব্ধি করতে পারে নাই? আমি মনে করি অলরেডি পৌঁছায় গিয়েছি। আপনি একটা খামারিতে বা একটা এলাকাতে যখনই আপনি কিছু করতে যাবেন, প্রথমে হচ্ছে সিইং ইজ বিলিভিং, মানে আগে দেখতে হয় তারপর শেখা। তো যখন বড় খামারিরা এখান থেকে গিয়ে তাদের এলাকায় গিয়ে এই টেকনোলজি ইউজ করে এই ফার্মগুলো তৈরি করবে, ছোটো খামারিরা অবশ্যই এটা দেখে উৎসাহিত হয়ে তারাও খোঁজার চেষ্টা করবে এটা কোথা থেকে আসলো এবং কীভাবে করতে হয়। এবং আমাদের টিম সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমরা প্রায় 140 জন আমরা ফিল্ড ফোর্স কাজ করি এই জিনিসটাকে প্রচার করার জন্য যে আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা এবং এই টেকনোলজি ব্যাপারে জানার জন্য যখনই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের দেশের পোলট্রি শিল্পটা খুব বেশি ছোট না, বেশ ভালোই বড়, তাই না? কিন্তু আমরা যখন প্রান্তিক খামারিদের সাথে কথা বলতে যাই, তাদের বেশিরভাগ সময়ই যে কমপ্লেনটা থাকে যে তারা সরকার থেকে কোনো সহায়তা পাচ্ছে না বা অন্য কোনোভাবে কোনো সহায়তা পাচ্ছে না। দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ডিজিজ হলে তাদের মানে সব মুরগি একসাথে মারা যাচ্ছে, মানে বিজনেস একেবারে শেষ হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে মানে সরকার তো অ্যাপ্রোচ করতে পারছে না, তাহলে আপনাদের এখানে ভূমিকাটা কি? আপনারা কতটুকু পারছেন অ্যাপ্রোচ করতে? আসলে আমাদের দেশে যে পরিমাণ খামারি, বিশেষ করে তাদের জন্য যে পরিমাণ ভেটেরিনারি সাপোর্ট দরকার, ভেটেরিনারি ডক্টরদের সাপোর্ট দরকার, আসলে সেই পরিমাণ ভেটেরিনারি ডক্টর আমাদের দেশে নেই। বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে একটা উপজেলা মাত্র 1 জন ডক্টর, সেখানে খামারি থাকে কয়েক হাজার, একার পক্ষে তো আসলে সম্ভব না। তো এখন যেটা হয়েছে যে বিভিন্ন যে মেডিসিন কোম্পানিগুলো, ফিড কোম্পানি বা বিভিন্ন ব্রিডার ফার্ম, তাদের যে টেকনিক্যাল টিম আছে তারা তাদের পক্ষ থেকেও চেষ্টা করতেছে নিজস্ব টিম দিয়ে এই সাপোর্টটা দেওয়ার জন্য। আর আমাদের এখানে সবচেয়ে বড় লিমিটেশন হলো আমাদের দেশের খামারিরা আসলে ফার্মিং শিখে ফার্ম করতে আসে, এটা হলো বড় লিমিটেশন, যে কারণে আসলে প্রচুর ট্রেনিং দরকার তাদের, যেটা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম দিয়ে তাদেরকে ট্রেনিং করে ডেভেলপমেন্ট করার, যেন তারা প্রপার ফার্মিং করতে পারে, প্রপার বায়োসিকিউরিটি যেন বুঝতে পারে, তাদের যেন ডিজিজটা কম হয়। সেভাবেই আসলে এই সাপোর্টগুলো আমরা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আজকের এই পোলট্রি শোর তো হচ্ছে মেইন টার্গেট হচ্ছে আমাদের খামারিরা, ঠিক আছে? তারা আসবে, জানবে, দেখবে, শিখবে। তো এই শো আর এক্সিবিশনের থ্রুতে আপনারা কতটুকু প্রান্তিক খামারিদেরকে রিচ করতে পারতেছেন? তাদের উপস্থিতি কীরকম? উপস্থিতি খুবই ভালো, গতকালকেও ভালো ছিল এবং আজকে তো যেহেতু ফ্রাইডে বন্ধের দিন, আজকে প্রচুর পরিমাণে লোক আসতেছে এবং আপনি হয়তো অলরেডি রেজিস্ট্রেশন বুথেও দেখছেন যে প্রচুর ভিড় আজকে। তো আসলে এই ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের যে ইন্টারন্যাশনাল পোলট্রি শোটা, এটা তো দীর্ঘদিন যাবৎ চলে আসছে, যেহেতু এটা 13তম বার হচ্ছে এবং এটার ব্যাপারে আসলে সবাই জানে প্রান্তিক লেভেলে খামারিরা, এবং সবাই পছন্দ করে এই ফেয়ারে আসতে। কারণ এখানে আসলে এই যে বুথগুলো আপনি দেখতেছেন, সেখানে প্রচুর ফরেনার আসছে, এক্সপার্টরা আসছেন, কনসালটেন্টরা আসছেন, তাদের কাছ থেকে তারা পরামর্শ নিচ্ছেন এবং নতুন নতুন টেকনোলজি সম্বন্ধে তারা জানতে পারতেছেন। বেশ ভালো উৎসাহ নিয়েই তারা আসতেছেন, উপস্থিতি খুবই ভালো আর কি। অনেক অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আমরা এখন চলে এসেছি এভিয়াজেনের স্টলে। আমরা এখানে
মিস্টার টমের সাথে কথা বলে নিব তাদের এই এক্সপিরিয়েন্সটার ব্যাপারে। সো হ্যালো, Hello. how long it has been you are doing business in Bangladesh? Oh, Aviagen's been doing business in Bangladesh for a long time. We've got some very long-term distributors here, people like Kazi, Nahar, Nourish. So I think we've been doing business here for almost 20 years. So you have seen the journey of Bangladesh poultry industry. So what do you think about it? Is it growing or is it in a stagnant condition? Oh, absolutely the industry here is growing. I think the challenge here is people's ability to purchase protein. Obviously this is a very dynamic and very young country, and there are some challenges economically here that do mean that we have to get poultry to the right price point to make it an affordable and safe meat for people to consume. We've seen an enormous growth in people's consumption over the years. It is starting to slow down a little bit now, but I think as the economy starts to kick off again, we'll really see that increase in chicken consumption because it is the lowest terrestrial protein to purchase, and it is one of the safest and healthiest proteins to consume as well. From your point of view, what do you think is the most challenging sector in Bangladesh for the farmers who are doing poultry business in the rural areas? I think feed price is a challenge for everybody, especially here in Bangladesh. You're having to buy the raw ingredients in hard currency, which is in relatively short supply. The exchange rate here is not great at the moment, and that is inflating the cost of feed to the chickens. I think the other challenge is obviously the weather is a very challenging element here in Bangladesh, and disease challenges are ever present, and we really need to make sure that people understand good biosecurity in order to keep those birds as healthy as possible, and the healthier they are, the better they are to able to tolerate the environment. So the things are all connected. So how are you enjoying the whole exhibition and thing? The exhibition's been great. We've had a lot of old friends and new friends come through, a lot of conversation. We're actually running some short presentations throughout today and tomorrow, just 15-minute technical sessions where our technical managers can come and explain some of the topics that are very challenging here in Bangladesh, and people are welcome to join as and when they want to, no need to book, but they'll get the opportunity to interact with our technical managers, to ask questions, and even if it's something that is not what we're talking about, we encourage people to come down and have a chat with us. Thank you so much for your time. Very welcome. দর্শক, এখন আমরা আছি নাহার এগ্রো লিমিটেডের স্টলে এবং এখানে আমরা কথা বলে নিব নাহার এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর রকিবুর রহমান স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। আমরা এখানে আমাদের চারপাশে সাস্টেইনেবল এগ্রিকালচার বা সাস্টেইনেবল ফার্মিং এই জিনিসটা আসলে খুব বেশি প্রচলন দেখছি, কিন্তু বাংলাদেশের পোল্ট্রি সেক্টর আসলে কতটুকু সাস্টেইনেবল? খুবই একটা প্রশ্ন করেছেন। এখন আসলে আমরা যখন প্রথম 80-র দশকে পোলট্রি শুরু করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের আসলে মুরগির মাংস, ডিম খাওয়ার মতো অ্যাবিলিটি অনেকেরই ছিল। তখন দরকার ছিল আমাদের উৎপাদন বাড়ানো। এখন আমরা যেহেতু আমাদের উৎপাদন আমরা বেড়েছে, আমরা তার সাথে যে আমাদের চাহিদা মতো আমরা উৎপাদন করতে পারছি। এখন আমাদের সময় আসছে যে সাস্টেনেবল এই পোলট্রি ফার্মিং। সাস্টেনেবল ফার্মিং করতে গেলে আমাদের একটা থিম আছে, This is the main question, this is the main thing. এই জায়গাটাতে আমরা যদি দাঁড়াতে পারি, আমরা কোয়ালিটি এবং ইন্টিগ্রিটি নিয়ে যদি আমরা খামার করি, আমরা যদি মার্কেটে এই মুরগিগুলোকে আমরা বাজারজাত করি, ডিমগুলোকে বাজারজাত করি, আমাদের খামারিরা আজকে যারা আমি কিন্তু বেসিক্যালি একটা খামারি থেকে আজকে ইন্ডাস্ট্রিয়াল বাচ্চা উৎপাদন করেন, ফিড উৎপাদন করেন, গরু আছে, এগুলি করছে। আমাদের যে স্মল খামার, আমাদের যে গ্রামভিত্তিক শিক্ষিত যুবকেরা, গ্রামভিত্তিক আমাদের মারা যারা আমাদের এই পোলট্রির ব্যবসার সাথে জড়িত, পোলট্রি রেয়ারিং করছে, তারাও কিন্তু আজকে সফল। আজকে তারা
এই মুরগি পেলে 200, 400, 600, 1000 মুরগি পেলে তাদের সন্তানদের কিন্তু বুয়েটে পড়ালেখা করেছে, তাদের সন্তানকে মেডিকেলে পড়ালেখা করেছে, তাদের সন্তানকে কিন্তু ডিবিএ পড়াচ্ছে। তাহলে সেই জায়গাতে সাস্টেনেবিলিটি নিয়ে কিন্তু অলরেডি আমরা ওয়ার্ক করছি এবং আমাদের সাস্টেনেবিলিটির প্রশ্নটা কিন্তু আমাদের গ্রামভিত্তিক যে শিক্ষিত যুবক এবং মারা ওরাও কিন্তু বুঝতেছে যে ওকে সাস্টেনেবিলিটি কি থাকতে হবে। এই জন্য তারা কিন্তু সবসময় কোয়ালিটি প্রোডাক্টের দিকে যাচ্ছে, কোয়ালিটি আইটেমের দিকে যাচ্ছে। কোয়ালিটি প্রোডাক্ট না হলে সাস্টেন করা কখনো সম্ভব না। সুতরাং আমাদেরকে ডে বাই ডে আমাদেরকে কোয়ালিটি হতে হবে, আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত যে আমাদের যে শিক্ষিত জাতি ডেভেলপ করতে হবে, সেখানে আমিষের ভূমিকা অবশ্যই সবচেয়ে বেশি। এই আমিষের দোকানটা যেহেতু পোলট্রি একটা বড় একটা মাধ্যম, 40% পোলট্রি থেকে আসে, আই থিঙ্ক সো আমরা এখানে সাস্টেন করতেই হবে। সাস্টেনেবিলিটির অবশ্যই নিডেড আছে এবং সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কাজ করছি। আশা করি সামনে আমাদের পোলট্রি আরও অনেক বড় হবে, আমরা এক্সপোর্টে যাবো ইনশাআল্লাহ। আপনি বললেন যে শিক্ষিত যে সব খামারিরা আছে তারা সাস্টেইনেবিলিটি প্রমোট করছে বা অ্যাডাপ্ট করতে চাচ্ছে, কিন্তু আমাদের দেশে যারা খামারি আছে বেশিরভাগই কিন্তু ওরকম শিক্ষিত না, না। এখন কিন্তু নতুন যারা আছে যেমন ওদের কাছে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, ওরা কিন্তু স্বশিক্ষা শিক্ষিত। ওরা আজকে দীর্ঘদিন করার পরিপ্রেক্ষিতে আমরা যে প্রত্যেকটা খামারে গিয়ে প্রত্যেকটা যেমন আমরা উঠান বৈঠকের মাধ্যমে আমরা কিন্তু টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। এই টেকনিক্যাল সাপোর্টগুলোর মাধ্যমে তারা কিন্তু আধুনিক খামারের আভাস পাচ্ছে। দেখেন আজকে আমরা ইউটিউবের মাধ্যমে বলেন, আপনার ভিডিওর মাধ্যমে বলেন, আমরা কিন্তু খামারের দোরগোড়ায় যে অশিক্ষিত খামারিটা ছিল তাকে আমরা দেখাচ্ছি যে শিক্ষিত। আপনি যদি সাস্টেন করতে চান আপনাকে এইভাবে করে খামার করতে হবে। আপনার শীতকালে এইভাবে খামার করবেন, গরমকালে এইভাবে খামার করবেন এবং এইভাবে করে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন না। আপনাকে প্রিভেনশন দিয়ে আপনাকে টিকে থাকতে হবে, আপনার নট এ ট্রিটমেন্ট। এই জায়গাগুলোতে আমরা কাজ করছি। না, এটা আমি বলবো না, এটা আসলে সবাই তো কোয়ালিটি ছাড়া কোয়ালিটির বিকল্প না। যারা কোয়ালিটি নিয়ে আসবে তারাই টিকে থাকবে। আর কোয়ালিটি শুধু নাহার এগুলো করছে এই কথা বললেও কোয়ালিটি নিয়ে আরও অনেক কোম্পানিও করছে। আই থিঙ্ক সো যারাই কোয়ালিটি আনবে, যারাই মার্কেট সার্ভিস দেবে, যারাই মার্কেট টিকে থাকবে তারা কিন্তু কোয়ালিটি আনবে। কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট। কোয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রেটের সাথে, কোয়ালিটির সাথে সাথে ইন্টিগ্রেটেড থাকবে, তাহলে সাথে আপনাকে অনেক অনেক। দর্শক, এখন আমরা চলে এসেছি ডায়মন্ড গ্রুপের স্টলে। আমরা এখানেও একজন এক্সপার্টিসের সাথে কথা বলে নিব সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে। হ্যালো স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ডায়মন্ড 6 লিমিটেডে সিনিয়র ডিএসএম হিসেবে আছি। সো আমরা এই এক্সিবিশন টোটালটাতে যেটা দেখতেছি অনেক বেশি বিদেশি কোম্পানি বা ফরেন কোম্পানিগুলোর অনেক বেশি প্রেজেন্স আছে। এখন ওদের আসলে এত বেশি প্রেজেন্স কোনোভাবে কি আমাদের দেশের লোকাল যে কোম্পানিগুলো আছে ওদের উন্নতিকে বা গ্রোথটাকে বাধাগ্রস্ত করতেছে বা ওদেরকে প্রান্তিক খামারিদের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত করছে না? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে পোলট্রি শোটা বা যেটা করতেছি এটা হচ্ছে যে আমরা সবাই মানুষ যেন মোটিভেট হয় যে এর প্রতি পরবর্তী প্রজন্ম মানে স্বল্প পরিসর অল্প জায়গাতে কীভাবে বিশাল আকারের প্রজেক্ট দাঁড় করানো যায় বা বড় বড় বিশাল জায়গা, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে পোলট্রি সেক্টরটা সবচেয়ে বেশি, সেইখানে দেখা যায় যে ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে সব জায়গায় সেট করা সম্ভব হচ্ছে না। এখন এগুলো যদি আপনার নির্দিষ্ট কিছু জায়গা মানে অল্প জায়গার মধ্যে যদি বড় সড়ো আকারে করা যায়, সেই ক্ষেত্রে আমাদের বিদেশি প্রজেক্টগুলো আমাদের জন্য অতীব জরুরি। এবং তারা আমি মনে করি যে না, তারা আমাদের দেশে আসাতে আমাদের জন্য পজিটিভ হচ্ছে এটা, যে আমাদের মানুষ পোলট্রি সেক্টর সম্পর্কে বিশাল একটা ধারণা পাচ্ছে। তারা অল্প জায়গার মধ্যে দেখা যায় উপরের দিক করে বা যে চায়না বলেন, থাইল্যান্ড, বেলজিয়াম যে কোম্পানিগুলো, ইউরোপ কান্ট্রি যেগুলো আছে সবগুলো আমাদের জন্য পজিটিভলি কাজ করতেছে এবং এটা আমাদের পোলট্রি সেক্টরের জন্য আমি পজিটিভ হিসেবেই নেব, ভালো মনে করতেছি এবং আমাদের খামারিরাও এটা দ্বারা উপকৃত হচ্ছে। আমরা নিজেরাও আমরা মনে করি যে না, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। আমাদের কোনো দেশীয় কোম্পানি এর জন্য বাধাগ্রস্ত হচ্ছে না। আমরা মনে করি যে এরা যদি রেগুলার আমাদের সাথে এ ধরনের কোঅপারেট করে চলে, আমাদের পোলট্রি সেক্টরের ভবিষ্যৎ ইনশাল্লাহ অনেক উজ্জ্বল। দর্শক, এখন আমরা চলে এসেছি আমান ফিড লিমিটেডের স্টলে। আমরা এখানেও একজন এক্সপার্টিসের সাথে কথা বলে নেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়টা একটু দিবেন। আমার নাম কাজী শহীদুজ্জামান, আমান ফিডে আছি ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে। আমান ফিড হচ্ছে, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, অনেক বড় কোম্পানি, অনেক আগে থেকেই হচ্ছে এরকম পোলট্রি ইন্ডাস্ট্রি বা হোল লাইফস্টক ইন্ডাস্ট্রিতে অনেক লিডিং একটা কোম্পানি।
সো এখন হচ্ছে অনেক কম্পিটিটর আসতেছে, এখন এত কম্পিটিটরের মাঝখানে কোনোভাবে কি আপনারা কোনো রকমের ডেঞ্জার ফেস করতেছেন বা কোনোভাবে থ্রেটেন ফিল করতেছেন কিনা? অ্যাকচুয়ালি কম্পিটিশন তো থাকবেই। আপনারা জানেন যে আমান ফিড 2006 সন থেকে এটার অ্যাক্টিভিটি শুরু করে। তো আলহামদুলিল্লাহ আমরা পোলট্রি, ক্যাটেল, ফিশ অল ধরনের আইটেমই আমাদের আছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে কোয়ালিটি, প্রযুক্তির সাথে, টেকনোলজির সাথে এবং ভালো র মেটেরিয়ালসের সাথে, যেহেতু আমরা প্রোডাক্টগুলো আমাদের দেশের বাইরে থেকে সরাসরি নিয়ে আসি, যার কারণে আমাদের কোয়ালিটিটা আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার। এটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। তো এখন তো আসলে বিভিন্ন ধরনের চাপ আছে, যেমন বর্তমান মার্কেটে চিপসের চাহিদাটা যে পরিমাণ, সে অনুযায়ী প্রোডাকশনটা কম, যার কারণে এইটাই এই মুহূর্তের একটা বড় একটা চ্যালেঞ্জ চলতেছে। তো যার কারণে ওভারঅল মিলে আমান ফিড তার কোয়ালিটিটা দিয়েই আর কি চেষ্টা করে যাচ্ছে সব খামারিদেরকে, ডিলারদেরকে একটা ভালো একটা গুণগত মান দিয়ে একটা সার্ভিস দিয়ে যাওয়ার। আচ্ছা, সো আপনি বললেন যে আপনারা ফিডের বেশিরভাগ কাঁচামাল দেশের বাইরে থেকে নিয়ে আসতেছেন, সো এটা কি আমাদের দেশে কোনোভাবে উৎপাদন করা সম্ভব না? সম্ভব, বাট সব আইটেম তো না। যেমন লাইক অ্যাজ সবচেয়ে বেশি ইউজ হয় ভুট্টা, কিন্তু ভুট্টা যেটা এখানে হয় এটা দিয়ে ফুল 12 মাসটা হয় না, হয়তো 7 থেকে 8 মাসের ভুট্টাতে সর্বোচ্চ এখানে হয়। বাদবাকি ভুট্টার জন্য যেতে হয় দেশের বাইরে, ব্রাজিলে, আর্জেন্টিনাতে। সয়াবিন এটা বাংলাদেশে হয় না, এটা নিয়ে আসতে হয় দেশের বাইরে থেকে। তো যত র মেটেরিয়ালসগুলো আছে একটা ফিড আইটেম তৈরি করতে গেলে পারে অলমোস্ট প্রায় 25 থেকে 30 রকমের আইটেম লাগে। অল আইটেম কিন্তু আমাদের এখানে নাই। তো ভুট্টা এটা ঠিক যে গত 8-10 বছর যাবৎ বাংলাদেশে ভুট্টার চাষের ভালো পরিমাণে বাড়তেছে এবং বাংলাদেশের ভুট্টা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। কিন্তু যেহেতু আর কি আমাদের যে পরিমাণ ভুট্টা পোলট্রি সেক্টরে লাগে, ওই পরিমাণ ভুট্টা কিন্তু বাংলাদেশে কিন্তু উৎপাদন হয় না। এটা দিয়ে আমরা সর্বোচ্চ 7 মাস মতন আমরা চলতে পারি, বাকি টাইমের জন্য দেশের বাইরে থেকে আনতে হবে। আচ্ছা, আমি যতটুকু জানি যে আজকের এই পোলট্রি শোতে প্রায় 250টার মতো কোম্পানি এসেছে। এখন বাজারে এত কোম্পানি আসছে, এখন সবাইকে আসলে কোয়ালিটিটা মেনটেন করে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট ফার্মারদের কাছে পৌঁছাতে পারছে? অ্যাকচুয়ালি 250 যেটা বলেছেন, 250 কিন্তু ফিড কোম্পানি না, এর মধ্যে কিন্তু অনেক আছে বিভিন্ন মেডিসিন কোম্পানি, এডিটিভস কোম্পানি, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বাট ফিড কোম্পানি কিন্তু এত বেশি না। তো কম্পিটিশন অবশ্যই আছে, প্রচণ্ড কম্পিটিশন চলছে। কারণ হচ্ছে এখন সবাই চায় অল্প দিনের মধ্যে মুরগির যেন ভালো গ্রোথ আসে, মুরগির যেন মর্টালিটি না হয়, মুরগিটা যেন বেশ ভালো থাকে। তো আমরা মোটামুটি আমাদের এই কম্পিটিশনে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি আমান ফিড সবসময় তার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি দেওয়ার। এবং পোলট্রির পাশাপাশি আপনি জানেন যে গত 8-10 বছর যাবৎ যখন ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা সময় বাংলাদেশের গরু ছাড়া, ইন্ডিয়ান গরু ছাড়া, এই যে সামনে কুরবানি ঈদ আসতেছে, আমাদের মুসলমানদের কুরবানি করাটাই একটা খুব অসম্ভব ছিল। বাট এখন কিন্তু কী হয়েছে, তারা যখন বন্ধ করে দিল, বাট বাংলাদেশে কিন্তু এখন ক্যাটেলটা কিন্তু ডেভেলপ করে যাচ্ছে। সো এটাও একটা গুড সাইন যে কোনো একটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের গরু আসতে বাধা দেওয়া, বাট এটাতে কী হয়েছে, আমাদের দেশে ক্যাটেলটা সেক্টরটা ডেভেলপ করছে। আর যার কারণে এখন বিফ ফ্যাটেনিংয়ে মোটামুটি আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। বাট কিসের শর্টেজ আছে, সেটা হচ্ছে যে ডেইরিতে দুধের পরিমাণটা এটা ডে বাই ডে চেষ্টা হচ্ছে। আমাদেরও বিভিন্ন গভর্নমেন্টের পাশাপাশি আমাদেরও বিভিন্ন ডাক্তাররা আছে, আমাদের যে সমস্ত ভেটেরিয়ান ডাক্তাররা আছেন, তারা আর কি চেষ্টা করতেছেন খামারিদের কাছে যেয়ে তাদেরকে গরু পালন, মুরগি পালন, মাছ পালন সবগুলো বিষয়ে যেন মোটামুটি একটা ভালো একটা তারা যেন প্রশিক্ষণ পায়, এটা আমরা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। ফার্মারদের মধ্যে, একদম খামারিদের মধ্যে খুব একটা প্রবণতা দেখা যাচ্ছে কীভাবে অল্প দিনে হচ্ছে আমার লাইভস্টক যে আইটেমটা আছে ওটাকে হৃষ্টপুষ্ট করে বাজারে নিয়ে যাওয়া যায়। এই জন্য দেখা যায় কি অনেক সময় তারা হচ্ছে যেসব জিনিসগুলো ব্যবহার করা উচিত না ওগুলোও ব্যবহার করতেছে। এটা কীভাবে প্রিভেন্ট করা যায়? আচ্ছা, এই যে এক জায়গাতে অ্যাকচুয়ালি তাদের এই ধরনের একটা কিছু অসুস্থ প্রতিযোগিতা আছে, একটা অসুস্থ প্রতিযোগিতা আছে। তারপরও একটা বিষয় হচ্ছে যে মুরগি যে এই যে 32 দিন 33 দিনের মধ্যে যে ওজনটা চলে আসে, এটা কিন্তু বেসিক্যালি ব্রিড কিন্তু একটা বড় একটা ব্যাপার। মুরগির জাত, আমি যদি দেশি মুরগিকে মনে করেন আর কি যতই খাওয়াই, কিন্তু সে কি বাড়বে? সে কিন্তু বাড়বে না। এটা কিন্তু শুধুমাত্র এই না যে ফিড খাচ্ছে এখানে মুরগি হচ্ছে, তাহলে এবার দেশি মুরগি বাচ্চাকে যদি আমি আরও বেশি খাওয়াই
30-32 দিনের মধ্যে এটা নিশ্চয়ই পারবে না। এটা কিন্তু হচ্ছে জেনেটিক্যাল টেকনোলজিক্যাল ব্রিড উন্নত হচ্ছে, যার কারণে গ্রোথটা আর কি ভালো আসতেছে। তবে একটা বিষয় আমরা আমাদের খামারিদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে যে তারা যেন অ্যান্টিবায়োটিকটা যেন আর কি মুক্ত রাখে। এইটার বিষয়ে আমরা সচেতনতার জন্য আমরা আর কি আমাদের ডাক্তাররা আমান ফিড থেকে আমরা এই কাজগুলো আর কি করে যাচ্ছি আর কি। অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, এখন আমরা আছি আকিজ ফিডের স্টলে। এখানে আমরা আকিজ ফিডের হেড অফ অপারেশন স্যারের সাথে কথা বলে নিব। স্যার, আসলে বাংলাদেশে পোলট্রি ইন্ডাস্ট্রির কত বড়, এটা যদি এই মেলায় না আসে লোকজন তাহলে বুঝতে পারবে না। এবং বাংলাদেশের আসলে পোলট্রি ইন্ডাস্ট্রির এত বড় কন্ট্রিবিউশন, যেটা এই মেলায় এসে সবাই উপলব্ধি করতে পারবে যে এই ইন্ডাস্ট্রির আসলে কত বড় কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিকের উপরে আছে, প্লাস হচ্ছে প্রোটিন সার্ভিসে আছে। এবং এখানে বিদেশি অনেক কোম্পানি আসে যারা অ্যাক্সেসরিজের ব্যবসা করে আমাদের এই বাংলাদেশে। শুধু বেচ করে হলো পোলট্রি ইন্ডাস্ট্রির উপরে বেচ করে ম্যাক্সিমাম বিদেশি কোম্পানি তার প্রোডাক্ট সাপ্লাই দেয়। তারপরে র মেটেরিয়াল সাপ্লাইয়ের কোম্পানি আছে, মেডিসিন কোম্পানি আছে। এবং এখানে বিদেশি কোম্পানিগুলোর সাথে ভিজিট করলে বোঝা যাবে যে আসলে টেকনোলজিক্যাল কত অ্যাডভান্টেজ এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতেছে। এটা আসলে আমরা যদি কম্পেয়ার টু লাস্ট 10 ইয়ার্সের সাথে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে আরও বোঝা যাবে যে টেকনোলজি কত অ্যাডভান্সে চলে গেছে। এবং এই টেকনোলজির কারণে আসলে উৎপাদন ব্যবস্থা অনেক ডেভেলপ হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অনেক ডেভেলপ হচ্ছে, প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। আলটিমেটলি যারা এখানে এন্টারপ্রেনাররা আছে, যারা বড় বড় অর্গানাইজেশন, তারা বেনিফিটেড হচ্ছে এবং তারা এই টেকনোলজির মাধ্যমে লাভবান হচ্ছে। দর্শক, এখন আমরা চলে এসেছি আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের স্টলে। এখানে আমরা একজন এক্সপার্টিসের সাথে কথা বলে নেব। বাংলাদেশের পোলট্রি সেক্টরটা নিয়ে যদি একটু। আসলে আমি কৃষিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ, ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে আছি আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডে। এবং দীর্ঘদিন ধরেই মানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই স্লোগানকে সামনে রেখে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড কৃষকদের সাথে সরাসরি কাজ করে আসছে তাদের বিভিন্ন প্রোডাক্টের সার্ভিসের মাধ্যমে। আমরা বর্তমানে আফতাব ফিড প্রোডাক্টস একদিন বয়সী মুরগির বাচ্চা, পোলট্রি খাবার, মাছের খাবার, ক্যাটেল মোটা তাজাকরণ এবং দুগ্ধবতী গাভীর জন্য যে খাবার, এছাড়া ফিশের অনেক আইটেম আমাদের আছে। এবং আমরা নিরবিচ্ছিন্ন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং নিরবিচ্ছিন্নভাবে ডেলিভারি এনশিওর করছি। এবং সরাসরি চাষিদের তত্ত্বাবধানের জন্য আমরা টেকনিক্যাল সার্ভিসও প্রদান করে যাচ্ছি। আগামী 10 বছর পরে বাংলাদেশের পোলট্রি সেক্টরটাকে কোথায় দেখছেন? আসলে বাংলাদেশে ক্রমবর্ধমান যে জনসংখ্যা, আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, ওই ক্রমবর্ধমান জনসংখ্যার আমিষের প্রোটিন চাহিদা মেটানোর জন্য পোলট্রি ইন্ডাস্ট্রি তথা এটার কোনো বিকল্প নেই। কারণ আমাদের দেশ উন্নয়নশীল দেশ, এখানে এখনও আমরা আসলে মানে আমাদের যে প্রোটিনের চাহিদা, বিশেষ করে গরুর মাংস বা মাছ, ওটা এখনও আসলে একটা শ্রেণীর মানুষ তাদের যেটা দরকার ন্যূনতম এটা চাহিদা মেটাতে পারছে না। এটার অন্যতম একটা মাধ্যম এখানে যেটা আছে মুরগির ডিম, এর মাধ্যমেও তারা ওটা অনেকটা রিকভারি করছে। তা আমি আগামী 10-15 বছরের মধ্যে দেশের জনগণের প্রোটিনের চাহিদা নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে মানে আজকের যে অপসা বা পোলট্রি সায়েন্স বা মানে সারা দেশের বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমরা আসলে এখানে মিলিত হয়েছি, এটার আমি মনে করছি দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেশিরভাগ জায়গা থেকে আমরা দেখি দাবি করতেছে যে বাংলাদেশে পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাটলিস্ট এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ আছে, বাংলাদেশের মানুষের চাহিদা যা আছে সেই অনুযায়ী উৎপাদন হচ্ছে। তাহলে এই যে উৎপাদন ঠিক আছে, কিন্তু তারপরে কিছু মানুষের চাহিদা মেটাতে পারতেছে না, এখানে এই গ্যাপটা কেন? না, উৎপাদনটা আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে ওইভাবে নাই। কারণ হলো দেখা গেছে মানে মানুষে তো আমরা 3 বেলা খাওয়া দাওয়া করি, দেখা গেলো আমাদের যেমন ডিওসি মুরগির বাচ্চা সবসময় একই রকম থাকে না, আবার একই রকম প্রাইসও থাকে না। প্রাইস না থাকলে যে খামারি বা যে ডিলার ও যদি ঠিক সময় একই রকম ভারসাম্যপূর্ণ তার লেনদেন বা প্রোডাক্ট সে না পায়, বিভিন্ন এখানে ডিজিজের আছে, অনেক সময় বিভিন্ন ডিজিজ হয়, ব্লাড ফ্লু বা রানীক্ষেতে মুরগি আক্রান্ত হয়ে যায়। আবার অনেক সময় আমরা গরুর মাংস ক্ষেত্রে যেটা দেখি পার্শ্ববর্তী বা অন্যান্য দেশ থেকে অনেক সময় আমদানি করে নিয়ে আসে কম দামে,
এটাও আমাদের জন্য এক ধরনের একটা থ্রেট। তাহলে যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি বা বাজারে যে আমরা দেখি একটা অস্থিতিশীলতা থাকে হঠাৎ হঠাৎ করে, এটা কেন হচ্ছে না, এটা এই যে মাঝে মধ্যে যেটা হয় এটা হলো আসলে ডিমান্ড এবং সাপ্লাই যদি আসলে পাশাপাশি একই রকম না হয় এই জন্য এই জিনিসটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্রয়লার মুরগির দাম রেডি ব্রয়লার মুরগি 120 টাকা হয়ে যায় পার কেজি, আবার অনেক সময় 200 টাকা হয়ে যায়। কিন্তু আমরা যেটা সাজেস্ট করি সরকার যদি এটাকে একটা স্ট্যান্ডার্ড রেটে নিয়ে আসে, মানে একটা স্টেবল, যেমন সবসময় যেমন গরুর মাংসের একটা রেট থাকে 750, 700 থেকে 750 বা একটা রেট, ব্রয়লার মুরগির রেটটা কিন্তু এমন থাকে না, খুব মানে আপস অ্যান্ড ডাউন হয়ে যায়। তো এটার জন্য এটার মেনলি কারণটা হলো অনেক সময় ডিজিজের একটা ফ্যাক্টর থাকে, আর আমাদের যে মুরগির বাচ্চাটা এটাও সবসময় একই রকম থাকে না, প্রোডাকশনে হ্যাম্পার হয়। চাহিদার তুলনায় যখন কমই যায় তখনই বেড়ে যায় দামটা, আর দাম বেড়ে গেলে তখন এটার ভোক্তা আমরা যারা কনজিউমার আছি ওই কনজিউমার পর্যায়ে এই ইফেক্টটা চলে আসে। আজকের এই এক্সিবিশন কি পুরোটা ঘুরে দেখেছেন? হ্যাঁ, মোটামুটি মোরলেস প্রায় পুরোটাই দেখা হয়েছে। কি এক্সপেকটেশন নিয়ে এক্সিবিশনে এসেছিলেন আর কতটুকু এটা মিট? এক্সপেকটেশন মিনস এটা তো আমাদের সেক্টর। আমি সায়েম খান, পরিচয়টা দেই। আমি গলন্দ হ্যাচারিজের ম্যানেজিং ডিরেক্টর। গলন্দ হ্যাচারিজ হচ্ছে বাংলাদেশের পোলট্রি সেক্টরের পায়োনিয়ার। প্রথম আমাদের হ্যাচারি আমরাই শুরু করেছিলাম। তো এটা আমাদের পোলট্রি সেক্টর আমাদের প্রাণের সেক্টর। তো যে এক্সপেকটেশন মিনস হচ্ছে আমাদের সেক্টরটাকে ডেভেলপ করার জন্য এই মেলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ইন্টারন্যাশনাল 13th ইন্টারন্যাশনাল পোলট্রি শো। তো এই পোলট্রি শোটা ওয়ার্ল্ডের অনেক দেশেই হয়, বিশেষ করে ভিভ এশিয়া, থাইল্যান্ডে অনেক বড় ফেয়ার হয়, দুবাইতে হয়। আমাদের দেশে তো শুরু হয়েছিল 13 বছর আগে, এটা 13তম। তো আমাদের এইবারকার শোটা অনেক বড়, প্রায় 36 কান্ট্রিজ অ্যাটেন্ড করেছে আমি যতটুকু শুনেছি। তো এত বছরের মধ্যে যতবার মেলা হয়েছে এই বছরের মেলাটা সবচেয়ে বড় পরিসরে হয়েছে। এই জন্য ভেরি ফ্যান্টাস্টিক। আই এম ভেরি হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক অ্যাবাউট দিস সেক্টর। এটা একটা গ্রামীণ অর্থনীতিকে ডেভেলপ করার জন্য পোলট্রি সেক্টর অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে মালনিউট্রিশন, পুষ্টির যোগানের জন্য সবচেয়ে বড় সোর্স হচ্ছে মুরগির ডিম এবং মুরগির মাংস। তো যে মাংস এবং ডিম পুষ্টি দিয়ে থাকে মানুষকে, আর এই পুষ্টির জন্য সবচেয়ে বড় সোর্স এখন এইটাই বর্তমানে, এবং এটা সহজলভ্য, এবং এটা গ্রামীণ অর্থনীতিকে এটা ডেভেলপ করার জন্য প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে এটাকে ছড়িয়ে দেওয়ার বা ডেভেলপ করার সুযোগ রয়েছে। এই জন্য এই সেক্টর নিয়ে আমি যথেষ্ট আশাবাদী, এবং গভর্নমেন্টও এগিয়ে আসছে আগের চেয়ে বেশি। অনেক বড় বড় ইনভেস্টর আসছে এবং সেক্টর দিনে দিনে বড় হচ্ছে। এই কারণেই মানুষের পুষ্টি চাহিদার কিছুটা আমরা মেটাতে পারছি। যদিও এখন সামনে এটা জনবহুল দেশ, 18 কোটি মানুষের দেশ, অনেক ডিমের সামনে আরও প্রয়োজন হবে, আরও মাংসের প্রয়োজন হবে, কনজামশন আরও বাড়বে, পুষ্টি সমৃদ্ধ দেশ হবে, মানুষ একটা মেধাবী জাতি হবে, এটাই আমরা চাই। এবং এই ফেয়ারের মাধ্যমে, মেলার মাধ্যমে এই বার্তাটাই যেন মানুষের মধ্যে চলে যায়। ধন্যবাদ। আচ্ছা, আমরা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। এখানে এসে কি দেখলেন বা হোল এক্সিবিশনটা কেমন লাগছে? আচ্ছা, পুরো এক্সিবিশনটা আসলেই ভালো লেগেছে। কারণ হলো যে একটা রুফের নিচে সবগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলেন বা যে সকল কোম্পানি, ফিড কোম্পানি বলেন, যে সকল কোম্পানি আমাদের এগ্রিকালচার সেক্টরের সাথে রিলেটেড, ওদেরকে আমরা একটা রুফের নিচে পাচ্ছি। এবং আজকে এমনও অনেকগুলো কোম্পানি দেখছি আমি, যে কোম্পানিগুলো হয়তো বা আগে আমি জানতাম না যে এই কোম্পানিগুলো ফিড প্রডিউস করে, এই কোম্পানিগুলোর এই কেমিক্যালটা আছে। যেমন আমরা বেসিক্যালি ফিশের যে স্টুডেন্ট, সো আমরা স্পেসিফিক্যালি আরও জানতে পারতেছি যে এই ফিশের ডিজিজের জন্য আসলে এই কেমিক্যালটা ইউজ করা যায়, এই ফিশের ফিড প্রোডাকশনের ক্ষেত্রে এই মেশিনটা ইউজ করা যায়, বা এই কোম্পানিগুলো এই ফিড মেশিনগুলো সাপ্লায়ার হিসেবে কাজ করে। সো এই জিনিসগুলো নতুন নতুন জানতে পেরেছি। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। এই ফেয়ার আপনার মতে প্রান্তিক খামারিদের জন্য কতটুকু ইউজফুল? এই ফেয়ার আমার মতে প্রান্তিক খামারিদের জন্য আসলেই ইউজফুল, বাট একটা জিনিস নিয়ে সন্দেহ থেকে যায় যে আসলে প্রান্তিক খামারিরা কি আসলেই ঢাকায় এসে এখানে এই অ্যাক্সেসটা নিতে পারতেছে কিনা, ওরা আসলে সব কিছু জানতে পারতেছে কিনা। আমার মনে হয় খামারি খুব কমই এসেছে, বেশিরভাগ আমাদের মতো এনথুজিয়াস্টিক স্টুডেন্ট এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাই এসেছে আর কি মেইনলি। সো খামারি এসেছে কিন্তু খুবই অল্প পরিমাণে, আমার যেটা মনে হচ্ছে আর কি, ভিজুয়ালাইজেশন। সো এই খামারিদেরকে যদি আমরা
আমরা এই ধরনের ফেয়ারগুলোর প্রতি অ্যাট্রাক্ট করতে চাই, যেহেতু এই ফেয়ারগুলো বেসিক্যালি ওনাদের জন্যই হয়, ওনারা সবচেয়ে বেশি ইউজফুল হবে আসলে। আপনার মতে কি করা উচিত তো অর্গানাইজার? আমার মতে অর্গানাইজারদের আসলে খামারিদের যদি এঙ্গেজ করতে চায় তাহলে রুট লেভেলে গিয়ে, রুরাল লেভেলে গিয়ে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা, সম্ভব হলে জেলাভিত্তিক এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা, সবগুলো কোম্পানিকে ইনভাইট করার পর এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা, এবং পাশাপাশি ফার্মারদের জন্য যদি কিছু কাউন্সেলিং সেশনও রাখা যায়, যে এইভাবে একটা মেডিসিন অপারেট করতে হয় বা এটার প্রসিডিউর এগুলো বা একটা মেশিনারি এইভাবে অপারেট করতে হয়, আই থিঙ্ক ইট উইল বি বেনিফিশিয়াল ফর দেম। জি, মোটামুটি আসার পরে ঘোরা হইতেছে না, খুব ভালো। গত বছরের তুলনায় এই বছর খুব চমৎকার আয়োজন। গতবার এত ভালো ছিল, এত ম্যানেজমেন্ট এত সুন্দর ছিল না। এই বছর অন্যবার তুলনায় একটু বেশি সুন্দর হয়েছে। এখানে আসার আগে আপনার এক্সপেকটেশন কি ছিল, যে কি কি দেখবেন বা কোন টেকনোলজি অ্যাডাপ্ট করে নিয়ে যাচ্ছেন? আমি প্রথমত নাহার এগ্রোতে ব্যবসা করি, বিজনেস করি, নাহার এগ্রো ডিলার। প্রথমে নাহার এগ্রোতে আসছি, তারপর কাজী ফার্মসে গেলাম, প্যারাগনে গেলাম, সাইলুতে গেলাম, আকিজে গেলাম, তাদের সাথে পরিচয় আছে। এই যে মূলত ঘুরতেছি, মেলায় ঘুরতেছি, ভালো লাগতেছে। দর্শক, আমরা এখন আছি ফ্রেশ ফিশ ফিডের স্টলে। আমরা এখানে তাদের ফ্যাক্টরি হেডের সাথে কথা বলে নেব। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এম আলতাফ হোসেন, আমি সিনিয়র ডিজিএম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্রেশ ফিড এবং প্ল্যান্ট হেড হিসেবে কর্মরত আছি। আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে আমরা দেখি অনেক বেশি বিদেশি কোম্পানিগুলোর আধিক্য থাকে। তাহলে আমাদের দেশীয় কোম্পানিগুলো আসলে এক্ষেত্রে কি করছে? তারা কেন তাদেরকে তাদের সময় পর্যায়ে যেতে পারছে না বা খামারিদের কাছে পৌঁছাতে পারছে না? ধন্যবাদ আপনাকে। আসলে বেসিক্যালি বিষয়টা ঠিক ওরকম নয়। কারণ হলো এখন হলো গ্লোবালাইজেশনের সময়, সুতরাং টেকনোলজি ডিসেমিনেশন, টেকনোলজি এক্সচেঞ্জ এটা 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 খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো বিদেশি কোম্পানিগুলো যে বাংলাদেশে বিজনেস করছে, বেসিক্যালি টেকনোলজি এক্সচেঞ্জটাই কিন্তু মেজর ইস্যু। অনেক টেকনোলজি আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ডেভেলপ করছে, সুতরাং সেই টেকনোলজিগুলো বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে পোলট্রি সেক্টর ডেভেলপমেন্টে সেই টেকনোলজিগুলো কিন্তু ব্যাপক ব্যবহারও হচ্ছে। তো আলটিমেটলি যে কারণেই আজকে বাংলাদেশের এই সেক্টরটা যেহেতু এমার্জিং সেক্টর, এটা ডেভেলপ সেক্টর, গ্রোথ যেহেতু অনেক ভালো, এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের উদ্ভাবিত টেকনোলজি নিয়ে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের মানুষ সেগুলোর গ্রহণযোগ্যতা বিবেচনা করে সেগুলো গ্রহণ করছে এবং দিন দিন এটা কিন্তু ডেভেলপমেন্টের একটা উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। দর্শক, আজকে 13তম ইন্টারন্যাশনাল পোলট্রি শো এবং সেমিনারের দ্বিতীয় দিন ছিল। আমরা মেলাটি ঘুরে দেখেছি, এখানে দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিভিন্ন কোম্পানি এক্সপার্টিসের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের চোখে এক্সিবিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই। আবার আগামীকালকে তৃতীয় দিনের মতো মেলায় আমরা আসবো, আপনাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অবগত করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।